জি বা অ্যান্টিক্রুশিয়েট লিগামেন্ট। কোন কনফিউশন ভাই? না ভাই, হেমাটোসিস। হেমাটোসিস আছে, আর কি আছে? পেলটা পপ। পপ ফিলিং দেয়, পপ পপ ফিলিং। আর হচ্ছে নন কন্টাক্ট পিভটিং ইনজুরিও আছে। পিভটিং ইনজুরি, নন স্পেসিফিক ইনজুরি আর কি। ঠিক আছে, পিভটিং ইনজুরি হ্যাঁ। আসলে থাকে, ওই মুড অফ ইনজুরির দিকে আমরা যাই নাই আর। পিভটিং ইনজুরিটা কি ভাই? পিভটিং ইনজুরি মানে একটা স্পেসিফিক পয়েন্টের কে ঘেঁষে সামনের পিছনে যায় না, ঠিক আছে, একটা পিভট পয়েন্ট থাকে পিভটিং ইনজুরির দিকে, ঠিক আছে, ওইদিকে না যাই। আচ্ছা ভাই। লকিং বলছে মেনিসকাস হবে এটা। আচ্ছা, মেনিসকাস, থ্যাংক ইউ, আপনি ডায়াগনোসিস করতে পারছেন, কিন্তু প্রশ্নটা করছে মেনিসকাসের ফাংশন থেকে। মেনিসকাসের ফাংশন কি? ডিসক্রিস ফ্রিকশন এন্ড স্ট্রেস শিল্ডিং। ভাই আমার মনে হচ্ছে অ্যাবজর্পশন হবে নাকি, শক অ্যাবজর্পশন। বলেন কোনটা কাজ হবে? দুইটাই কিন্তু করে, মেনিসকাস দুইটাই করে। ফ্রিকশন কমায়, অবভিয়াসলি ফ্রিকশন কমাতে মেনিসকাসের ভালো রোল আছে। মেনিসেক্টমি করে ফেললে, কমপ্লিট মেনিসেক্টমি করে ফেললে খুব দ্রুত পেশেন্টের অস্টিওআর্থ্রাইটিস হয়ে যায়, ঠিক আছে। শক অ্যাবজর্পশন, এই দুইটা কাজের মধ্যে কোন দুইটাই মেনিসকাসের কাজ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ কাজ? শক অ্যাবজর্পশন। শক অ্যাবজর্পশন। আর আচ্ছা বলেন তো আপনার, এই যে মেনিসকাস ইনজুরি হলে এটা কোন মেনিসকাস ইনজুরি? কি বলছে? কম্প্রেশন অফ মিডিয়াল সাইড মিডিয়াল মেনিসকাস। মিডিয়াল আচ্ছা, ঠিক আছে, মেনিসকাস। এই দেখছেন টুইস্টিং ইনজুরি, মিডিয়াল সাইডেড পেইন এবং লকিং, ঠিক আছে, এই শব্দগুলো একটু আমরা চিনবো। তবে মেনিসকাসের এই শক অ্যাবজর্পশনটা বড়। আর ইয়ার ক্ষেত্রে কি বলছে, সেটা আর্টিকুলার কাটলেজ, এই যে আর্টিকুলার কাটলেজটাও স্ট্রেস শিল্ডিং এর মূল কাজ করে, ঠিক আছে, ওই যে মানে ফ্রিকশন কমানোর জন্য মেনিসকাসের সাথে। তো মেনিসকাসের ওই ফাংশন আছে, কিন্তু শক অ্যাবজর্পশন শুধু মেনিসকাসের কাজ। জি ভাই। কোনটা হবে ভাই এটা? এটা তো একদম স্পেসিফিক অ্যানাটমি। ভাই ডিপ ব্রাঞ্চ অফ আলনার। ডিপ ব্রাঞ্চ অফ আলনার নার্ভ হতে পারে। কোন জায়গায় বলেছে এটা ভাই ইনজুরিটা? ইনার এমিনেন্স বললে তো আপনার এখানে মিডিয়ান ইনার এমিনেন্সের দিকে কি আলনার নার্ভ যায়? রিকারেন্ট ব্রাঞ্চ অফ মিডিয়ান নার্ভ হবে। কোনটা রিকারেন্ট? রিকারেন্ট ব্রাঞ্চ অফ মিডিয়ান। ইনার। আমরা হ্যান্ডে মিডিয়ান নার্ভের কোডগুলো তো পারি না। জি। ওকে, জি ভ্যালগাস বলে ফেলছে কোল্যাটারাল লিগামেন্ট হবে, কিন্তু কোনটা? এই যে লুক ফর সেকেন্ড ইনজুরি, আপা লুক ফর সেকেন্ড ইনজুরি, শুধু একটাতে থেমে গেলে হবে না, ভ্যালগাস বলছে তাই না? আচ্ছা, তারপর আর কি বাকিগুলো কি মিলে কিনা? ভ্যালগাস ফোর্স এসেছে, ক্যান নট বিয়ার ওয়েট আবার বলছে, টেন্স ইফিউশন বলছে, ডেভেলপ ওভার ফার্স্ট 12 আওয়ার্স, দ্য নি ইজ লক। তাহলে তো ইমিডিয়েট। দেখেন সবগুলোর কেমন কেমন ফিচার আছে। লকিং আছে। লকিং আছে, মিডিয়াল সাইডের জয়েন্ট টেন্ডারনেসও বলছে, নরমাল varus stress test but significant opening of joint and valgus stress test. তাহলে ল্যাটারাল কোল্যাটারাল ডিসকাস ভাইয়া। কোল্যাটারাল লিগামেন্ট, মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট হওয়ার কথা। বুঝতে পারছি, কারণ না ভালগাস, হ্যাঁ বলেন বলেন। ভাইয়া ভালগাস ইনজুরিতে মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট হবে। হ্যাঁ বলেন। ও আচ্ছা, মিডিয়াল জয়েন্ট লাইন টেন্ডারনেস। হ্যাঁ হ্যাঁ, মিডিয়াল কোলাটারাল। ভালগাসলি স্ট্রেস দিলে, ভালগাস স্ট্রেসটা দিলে মিডিয়াল জয়েন্ট ওপেন, মিডিয়ান জয়েন্ট লাইন ওপেন। জি। তো মানে আমরা আনসার দেখছি, আনসার দেখার থেকেও জরুরি হচ্ছে যে এই যে দেখেন মাঝে মধ্যে কিন্তু এই ধরনের নন স্পেসিফিক ফাইন্ডিংস আসে, রিয়েল লাইফেও আসে এবং আপনার এক্সামিনার সিনারিওর মধ্যে আসবে। আমি ভালগাস ফোর্সের কথা বলছে, কিন্তু লকিংটা আমরা কিসের জন্য প্যাথোগনোমিক রেখেছিলাম? লকিং আমরা রেখেছিলাম মেনিসকাসের জন্য। আর্টিকুলার কোন স্ট্রাকচার, কোলাটারাল লিগামেন্ট কি আমার আর্টিকুলার জয়েন্টের ভিতরে না বাইরে? বাইরে।
বাইরের কোনো স্ট্রাকচার কিন্তু লকিং করতে পারে না, কিন্তু কখনো কখনো পেশেন্টের নন স্পেসিফিক ফাইন্ডিং থাকে। আমি যদি বলতোই তাহলে আমি বলতাম যে অনেস্টলি স্পিকিং মিডিয়াল কোলাটারাল লিগামেন্টের সাথে এই যে মিডিয়াল জয়েন্ট লাইন টেন্ডারনেস আছে, ঠিক আছে, মেবি এখানে মিডিয়াল মেনিসকাস ইনজুরিও আছে। বুঝছেন আমার কথাটা? হ্যাঁ, আমি ওইটাই বলছিলাম। মিডিয়াল মেনিসকাস ইনজুরি প্লাস হইতে দ্যাট পারে। কুড বি দ্য মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার। কিন্তু ওইখানে হুম, যেহেতু হুম। ওরা মিডিয়াল মেনিসকাস নাই, শুধু মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট দিয়েছে, তো দ্যাট উইল বি। কিন্তু দুইটা থাকলে অবশ্যই আমাকে দুটো দিতে হতো। এই যে দেখেন এখানে সোয়েলিং হয়েছে কিন্তু 12 ঘন্টা পরে হয়েছে ভাই, ঠিক আছে, মানে আস্তে ধীরে হতে পারে সোয়েলিং, ট্রমার পরে তো একটা সোয়েলিং হয়, কিন্তু ওই যে এসিএল এ যেমন একদম সাথে সাথে হয় সেটা না আর কি। জি, এদিকে আসেন এবার। এই ফেলের সাথে সাথে মানে ভাইয়া কি ইনজুরি Almost যখন immediate। হবে এট দ্য টাইম অফ ইনজুরি? মানে অলমোস্ট ইমিডিয়েট, মানে সে দেখলো সাথে সাথে ভুলে গেছে। এখন ভাই এটা কি ডেসক্রাইব, বইয়ে এই টার্মটাই দেয়া আছে যে ইমিডিয়েট। এখন ইমিডিয়েট বলতে মিনিট না উইদিন আওয়ার সেটা আপনি ডিসক্রাইব করবেন, ঠিক আছে, ইমিডিয়েট ইয়া আর কি। লেট হলে, লেট হতে পারে না তা না, আমাদের মেডিকেলে সবকিছু হতে পারে, কিন্তু লেস লাইকলি, প্রবাবিলিটি কম। মানে শুধু 12 ঘন্টা লেট সোয়েলিং হয়েছে সেই বেসিসে কিন্তু আমি বলবো না, আমাকে সব দিক থেকে যুক্তি দাঁড় করাতে হবে আর কি। হ্যাঁ, জি আপা, কি ভাইয়া? ঠিক আছে। ভাই এটা কি বি ফুল থিকনেস স্কিন গ্রাফটস আর প্রেফার টু ফ্ল্যাপ টু কভার এক্সপোজড বোন? কেন এক্সপোজ বনের উপরে তো আমি কখনোই গ্রাফট দেই না, ও আচ্ছা, পার্শিয়াল থিকনেসও তাহলে দেই না, ফুল এক্সপোজ থিকনেসও দেই না। টেন্ডন? টেন্ডনের উপরও তো একই কথা, টেন্ডনের উপরও তো আমি দিতে চাই না। ভাইয়া স্কিন টেন্ডন, গ্রাফট দিলে তো আলটিমেটলি যদি আমি এক্সপোজ বোনে দেই তাহলে তো গ্রাফট থাকবেই না, কারণ ওখানে তো ব্লাড সাপ্লাই। এক্সপোজ বোন বা টেন্ডন, হ্যাঁ, ফ্ল্যাপ দিতে হবে। আমার, হ্যাঁ এক্স্যাক্টলি ফ্ল্যাপ দিতে হবে। এই সমস্যা হচ্ছে যে গ্রাফট যে স্ল্যাব দিতে হবে। নতুন করে আসে সেই গ্রাফটটা হচ্ছে ভাস্কুলারিটি পেতে হয় নিচের বেড থেকে। তো বোন হুম, বা হুম। টেন্ডনের ভাস্কুলারিটি দেয়ার ক্যাপাসিটি নাই, গ্রাফটটা ফিল করবে। ফুল থিকনেস, পার্শিয়াল থিকনেস, কোন গ্রাফটই, স্কিন গ্রাফট ইজ নট অ্যান অপশন, এই দুটো বাদ। হ্যাঁ, গ্রাফট বাদ। বাকিগুলো নিয়ে কথা বলেন। ডি হ্যাঁ, নাম্বারটা পেডিক্যাল হতে পারে ফ্ল্যাপ নাকি ভাইয়া? নিড টু বি অ্যানাস্টোমাস। এটা তো ডোনার ভেসেল লাগবে না পেডিক্যাল ফ্ল্যাপ। পেডিক্যাল ফ্ল্যাপে লাগে না। রিসিপিয়েন্ট সাইডে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন না, এই দুটো নিয়ে মানে কথা বলেন। ফ্ল্যাপ তো ভাইয়া অ্যানাস্টোমোস করতে হলে ফ্ল্যাপের রিসিপিয়েন্ট ক্ষেত্রে সাইড না, মানে ওটা ফ্রি যেখানে ফ্ল্যাপের ক্ষেত্রে ডোনার donor- ভেসেলের সাথে অ্যানাস্টোমোসিস করতে হয়, পেডিক্যাল ফ্ল্যাপে লাগে না। জি, তাহলে এখন এ আর ই নিয়ে কথা বলেন। এ হতে পারে নাকি? এখন ওটা তো জানি না 5 মিলিমিটার। এটা আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু রিকোয়ার্স অফ অ্যাটলিস্ট 5 মিলিমিটার ইন ডায়ামিটার, ফ্ল্যাপ আরো ছোট হতে পারে, ওইটা আমি কনফিউজ, কিন্তু এটা আমি নিশ্চিত যে এটা হতে পারে। র্যান্ডম প্যাটার্ন ফ্ল্যাপ রিলাই অন র্যান্ডম কিউটিনিয়াস ভেসেলস ফ্রম देयर ব্লাড সাপ্লাই, হ্যাঁ, এটাও হতে পারে। তাই না? এটা তো আমি জানি, ওটা আমি জানি না, ওটা দেখি, এটা এটা সত্যি হিসেবে জানি। আর ওইটার মধ্যে কি বলেছে, এতে বলেছে, আমরা পড়ি। হ্যাঁ হ্যাঁ, এর এক্সপ্লেনেশনটা পড়ি। সেটা হচ্ছে operation for local wound cover tissue free flap has been important. Arteries as small as 1 millimeter diameter can be successfully used. 5 মিলিমিটার লাগবে না, 1 মিলিমিটার আর্টারি, মানে অনেক চিকন চিকন আর্টারি দিয়ে, এবং আমরা দেখেছি খুব চিকন আর্টারি অ্যানাস্টোমোসিসও কিন্তু ইয়াতে করে, কি বলে, ফ্রি ফ্ল্যাপে করে, ঠিক আছে। লোকাল ফ্রি ফ্ল্যাপ যখন দেয় একদম চিকন আর্টারি দিয়েও করা যায়। আচ্ছা বাদ দেন ওটা, বাকিগুলো নিয়ে তো আর কনফিউশন নেই, সামনে আগে। জি ভাই।
হবেই না, শিওর, কারণ ট্রমাটিক আর্টারিওভেনাস ফিস্টুলা স্পন্টিনিয়াসলি কেন হবে? ঠিক আছে, নাম্বার 1। তারপর আর স্পন্টেনিয়াসলি ক্লোজ করার সুযোগ নাই। হ্যাঁ, হতে স্পন্টিনিয়াসলি পারে হবে না, নাকি ভাইয়া? ব্লাড ফ্লো বাড়াবে না ভাইয়া, ডিস্টাল ব্লাড ফ্লো কিভাবে বাড়বে? আর্টারিওভেনাস না, লোয়ার ফিস্টুলা লিম্বে অবশ্যই যখন ইসকেমিয়া করবে। ট্রু। হ্যাঁ, ইসকিমিয়াই তো করবে, এটা তো ব্লাড ফ্লো বাড়াবে না। তাহলে ভাইয়া এ বি সি ই বাদ, এ আর ডি। এ আর ডি এর মধ্যে আমার মনে হয় কি ভাই যে রাইট টু লেফট শানটা হতে পারে, জানি না আমি, কনফিউজ। রাইট টু লেফট শান্ট মানে কি? দাঁড়ান, আর্টারিওভেনাস ফিস্টুলা হবে রাইট টু লেফট শান্ট। ভেইনের শান্ট, ভেনাস আর্টারি থেকে ভেইন শান্ট বুঝাইছে নাকি? আর্টারি রাইট থেকে টু ভেনের লেফট শান্ট তো লেফট টু হার্টে রাইট হবে। হবে। ভাইয়া রাইট শান্ট যদি রাইটে যায় তাহলে তো লাংস এর জন্য ভালো না, মানে লাংসে অক্সিজেনেশনটা বেশি হচ্ছে, আর লেফটে গেলে টিস্যুতে। আমি এটা বারবার একটু ভুলে যাই। আমার লেফট শান্ট শুধু পড়ছিলাম আপা ইয়ার মধ্যেই, কি বলে? আমি তো হার্টের শান্তি শান্ট জানি হলে শুধু। তো সেটা তো হার্টে হবে, এটা তো অন্য কোথাও হওয়ার কথা না। না, আমি জাস্ট ওটা চিন্তা করতেছিলাম যে ওই শানটার সাথে কি সম্পর্ক ছিল নাকি। আর্টারিওভেনাস ফিস্টুলা কি হার্ট ফেলিওর করতে পারে? কিভাবে করে? এভি ফিস্টুলা হইলো। যদি কোনো থ্রম্বাই থাকে তো ওই থ্রম্বাইটা যদি এম্বোলাই হয়ে চলে যায় করোনারি ভেসেলসে। না না না, এভি না, ফিস্টুলা এটা তো বলে নাই যে সেন্ট্রালি এভি ফিস্টুলা, ঠিক আছে? এটা কোনো জায়গায় তো বলেননি। নন স্পেসিফিক জায়গা। ধরেন আমার পেরিফেরিতে লিম্বের মধ্যে এভি ফিস্টুলা হয়েছে, লিম্বে এভি ফিস্টুলা হলে হার্ট ফেলিওর হতে পারে। ওই যে হার্ট ফেলিওর হয়, ওই যে একটা হার্ট, না আমি জানি না ভাই, জানি না কোনটা দিব, এটাই দিই তাহলে হবে আর কি। রাইট টু লেফট শান্ট তো হওয়ার কথা। রাইট টু লেফট শান্ট হবে না, এটাই হওয়ার কথা। হ্যাঁ, এটা তো মানে আপনার রাইট টু লেফট শান্ট এই জিনিসগুলো তো হার্টে হবে, তাই না? ফিস্টুলা তো আর্টারি ভেনাস ফিস্টুলা তো তাহলে হার্টে এটা হবে। দিই, জানি না এই জন্য বলছি। কিভাবে হয় হার্ট ফেলিওর। AV fistula can present immediate after injury because bleeding occurs into space that is confined by surrounding tissue. If AV shunt is large, ischemia of the distal extremity may occur. The recirculation of large amount of blood in a left to right shunt can lead to a cardiac failure. আমি বুঝি নাই ভাই এটা, আমরা একটু এটার ছবি তুলে রাখি, এটা নিয়ে পরে ঠান্ডা ভাবে ইয়া করব, ঠিক আছে? জি ভাইয়া, আমরা এটা নিয়ে পরে নেক্সট একটু পড়াশোনা করব। ট্রমাটিক আমরা একটু পরে পড়াশোনা করব, আমরা সামনে যাই আপাতত। হ্যাঁ, বা এটা কোন চ্যাপ্টার? কোয়েশ্চেনটা খুব ট্রমার কঠিন ছিল আন্ডারে দেয়া, ভাইয়া, ট্রমার আন্ডারে দিয়েছে। খুব কঠিন ছিল না, আমার কাছে খুব একটু কঠিন নষ্ট লাগছে ছিল, কোয়েশ্চেন। আমিও বুঝতে পারিনি। আচ্ছা, পড়াশোনা করলে সহজ হয়ে যাবে ভাই। আমরা ওই যে আর্টারি ভেনাস ফিস্টুলাটা দেখতে হবে, তাই হ্যাঁ, এই আমরা দেখতে পারবো। ওইটা ট্রমাটিক ফিজিওলজি, ফিজিওলজি অফ আর্টারিওভেনাস ফিস্টুলা। আর আমাদের একটা সমস্যা হয়েছে কি, অনেস্টলি স্পিকিং, যেটা হচ্ছে যে আমরা অ্যানাটমিটা পড়েছি, ঠিক আছে, অ্যানাটমির বেসিসে আমরা খুব সুন্দর আনসার করতে পারছি, কিন্তু ফিজিওলজিটা তো রিসেন্টলি দেখা হয় নাই। কিন্তু এই যে ট্রমার স্পেকট্রামে যখনই ফিজিওলজি চলে আসছে তখনই আমাদেরকে একটু একটু আটকে যেতে হচ্ছে, খেয়াল করে দেখেন, ঠিক আছে? মানে ফিজিওলজি গুলি মানে ওই মনে আছে ছোটবেলার পড়া দিয়ে কষ্ট চেষ্টা করে আনসার করতে হচ্ছে, বুঝছেন কথাটা? ফিজিওলজি গুলি একটু ভালো, আর একটু ভালো ব্যাকগ্রাউন্ড থাকলে তখন এইগুলো মানে আরো অনেক চিন্তা করতে হবে। ওই যে গতকালকে যেমন ওই যে শিফট টু রাইট, শিফট টু লেফট, অক্সিহিমোগ্লোবিন ডিস্টেনশন কার্ভ, বুঝছেন না কথাটা? ফিজিওলজি পড়লে তো অবভিয়াসলি উই উইল রিকল দোজ থিংস। এনিওয়ে, চলে আসেন, সামনে চলে আসেন। এটা এ হবে। আমি এটা জানি না, আমাকে প্লিজ কাইন্ডলি কেউ ইয়া দিবেন, কি বলে, একটু একটু একটু, এটা একটু দেখি ভাইয়া কোয়েশ্চেনটা। হ্যাঁ, please, জি, please। আমাকে কেউ ভাইয়া মুন্ড হিলিং এর ভালো ভাইয়া প্লিজ কাইন্ডলি। ভাই ওন হিলিংটা হচ্ছে একটু পড়ছিলাম বেলি ল্যাব থেকে, ওটা বলবো নাকি ভাই আমি একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। কোন জায়গা থেকে পড়ছিলেন? বেলি ল্যাবের থার্ড চ্যাপ্টারে আছে আপনার নরমাল ওন হিলিং, একটা ইয়াতে আছে 2-3 প্যারায়। ভেরি গুড ভাই, পড়া দেন আমাকে, তাহলে খুবই উপকার হয়। আমি বিল ল্যাবটা খুলে ফেলি তাহলে, হ্যাঁ, সবাই দেখতে পারলো। বলেন, হ্যাঁ বলেন। ভাইয়া উন্ড হিলিং বলছে যে উন্ড হিলিং এর নরমাল যে কোনো উন্ড হিলিং এর 3টা ফেজ থাকে। সবার প্রথমে একটা ফেজ যেটা বলছে ইনফ্ল্যামেটরি ফেজ, জি, দেন হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, দেন রিমডেলিং ফেজ।
এখন ভাইয়া কোনো জায়গায় হচ্ছে ইনজুরি হইলো যে কোনো কারণে বা ট্রমা যাই হইলো, তো সবার প্রথম হচ্ছে আমাদের ইনফ্লামেটরি ফেজটা শুরু হবে। তো এখানে বেইলিতে বলতেছে যে ইনফ্লামেটরি ফেজের আগে অনেক সময় একটা হেমোস্ট্যাটিক ফেজ হয়। ওই হেমোস্ট্যাটিক ফেজটা কি ভাইয়া, যে হচ্ছে ওই উন্ডের সাইডটাতে ম্যাক্রোফেজ আসে। ম্যাক্রোফেজ এসে ওই যে সেলুলার ডেব্রিস টেব্রিস গুলা থাকে ওইগুলাকে হচ্ছে ক্লিন করে ফেলে, এনগালফ করে ফেলে, ওইটা বলছে হেমোস্ট্যাটিক ফেজ। আচ্ছা দেন হেমোস্ট্যাটিক ভাই হেমোস্ট্যাটিক একটা ফেজ আসে। হেমোস্ট্যাটিক ফেজে বলছিল না প্লেটলেট অ্যাগ্রিগেশন হয়, হ্যাঁ হ্যাঁ মানে ম্যাক্রোফেজ তো আমরা ইনফ্লামেটরি ফেজ। ইনফ্লামেশনটাকে স্ট্যান্ডার্ড রাখি, ইনফ্লামেশনের আগে ট্রানজিয়েন্ট একটা হ্যাঁ, হেমোস্ট্যাটিভ, আর ইনফ্লামেশনের পরে ট্রানজিয়েন্ট একটা ডিস্ট্রাকটিভ ফেজও আসে, ঠিক আছে? হুম হুম জি জি। এখন ভাই হচ্ছে ইনফ্লামেটরি ফেজটা যেটা, ওটা হচ্ছে মানে ইনজুরির একদম ইমিডিয়েটলি পরে শুরু হয়ে যাবে আর কি। একদম ইনজুরি পরপরই শুরু হবে এবং এটা লাস্ট করবে আপ টু 2 to 3 ডেজ। আচ্ছা দেন হচ্ছে এখানে কি হবে, সবার প্রথম যে কোনো একটা ভ্যাসেল ইনজুরি হলো, সেখানে হচ্ছে যে প্লেটলেট গুলা যেগুলো লাগানো থাকে হচ্ছে এন্ডোথেলিয়াল লাইনিং এর সাথে, ড্যামেজড যে এন্ডোথেলিয়াল লাইনিং হচ্ছে প্লেটলেট থাকে, ওইগুলো থেকে হচ্ছে কিছু মানে জিনিস রিলিজ হবে। যেমন বলতেছে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, এডিপি, এগুলো। হ্যাঁ, এগুলো কি করে আপনার থ্রম্বোসাইট গুলোকে হচ্ছে আপনার ওই উন্ডের মধ্যে এনে অ্যাগ্রিগেট করে ওই উন্ডটাকে ফিল আপ করে দেয়। আচ্ছা মানে হচ্ছে প্লেটলেট থেকে আমাদের কিছু ফ্যাক্টরস রিলিজ করছে, ওরা হচ্ছে প্লেটলেট অ্যাগ্রিগেশন করে হচ্ছে একটা ওই যে হ্যাঁ হ্যাঁ প্লেটলেট প্লাক ফর্মেশন করতেছে, সোজা কথা। সহজ। হ্যাঁ, এটা করে হচ্ছে ব্লিডিংটাকে বন্ধ করে দিচ্ছে। সে ইনিশিয়ালি ব্লিডিংটা বন্ধ হলো, এখন যখন ব্লিডিংটা বন্ধ হলো তখন ওই অ্যাগ্রিগেটেড প্লেটলেট গুলো থেকে কিছু সাইটোকাইন রিলিজ হয়। ঠিক আছে ভাইয়া, ওই সাইটোকাইন গুলো আসে হচ্ছে প্লেটলেটের আলফা গ্র্যানিউল নামে কিছু জিনিস থাকে, ওই আলফা গ্র্যানিউল গুলো থেকে সাইটোকাইন আসে। তিনটা জিনিস আসে, একটা হচ্ছে প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, দেন হচ্ছে প্লেটলেট ফ্যাক্টর 4, আর একটা হচ্ছে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর ভিটা। এই তিনটা জিনিস আসে। জি এই তিনটা জিনিস এসে হচ্ছে আমাদের ইনফ্লামেটরি যে সেল গুলো আছে ওই সেল গুলোকে অ্যাট্রাক্ট করে ওই ইনজুরি সাইটে। তো সেল কি কি আছে, একটা হচ্ছে যে পলিমারোনিউক্লিয়ার লিউকোসাইট, আর হচ্ছে ম্যাক্রোফেজ, ওই সেল গুলোকে অ্যাট্রাক্ট করে ওই তিনটা জিনিস ইনজুরি সাইটে আসার জন্য। মানে ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল কেমোট্যাক্সিস হবে এরপরে। হ্যাঁ হ্যাঁ, কেমোট্যাক্সিস হবে। তাহলে আবার প্রথম থেকে, প্রথমে বললেন ইনফ্লামেশন হইলো, একটা ইনফ্লামেশন জি হলো, ভাইয়া। আমরা ইনফ্লামেশনের তো ডেসক্রিপশন পড়ছিলাম। ইনফ্লামেশনের আগে মাঝে মধ্যে একটু হেমোস্ট্যাসিস হয়, ইনফ্লামেশনের পরে একটা ডিস্ট্রাকটিভ ফেজ টাইপেরও কথাবার্তা বলছে, কিন্তু এই ভেজালের মধ্যে না যাই, এফসিপিএস না, এটা এমআরসিএস ক্লিন কাট কোশ্চেন যে ইনফ্লামেশন হয়। কারণ ইনফ্লামেশনের মধ্যে প্রথম কাজ কি করে, ইনফ্লামেশনটা সাথে সাথে শুরু হয় এবং 2 থেকে 3 দিন পর্যন্ত থাকে, ঠিক আছে? প্রথমে ইনফ্লামেশনে ওইখানে যে ব্লিডিং হয়েছে, ঠিক আছে, ব্লিডিং বন্ধের জন্য ব্যবস্থা নেয়, ব্লিডিং বন্ধের জন্য ব্যবস্থা কি নেয়, প্লেটলেট আসে, প্লেটলেট প্লাক তৈরি করে, প্লেটলেট প্লাক তৈরি করে ইনফ্লামেশন, ওই প্লেটলেট প্লাক ফর্মেশনের মধ্যে তো এডিপি আছে, প্লেটলেট প্লাক তৈরি হয়, এখানে ইমিডিয়েট ব্লিডিংটা তৈরি হয়, ঠিক আছে, ব্লিডিংটা বন্ধ হয়। এরপর প্লেটলেট থেকে এই 3 ধরনের ফ্যাক্টর রিলিজ হয়, ওগুলো আরো অন্যান্য ইনফ্লামেটরি সেলগুলোকে টেনে নিয়ে আসে, এই তো নাকি না? জি ভাইয়া। জি ভাইয়া। তারপরে তারপর হচ্ছে ভাইয়া ওই প্লেটলেট গুলো থেকে প্লাস হচ্ছে লোকাল যে টিস্যু গুলো ইনজুরি হয়েছে ওইগুলো থেকে হচ্ছে কিছু ভ্যাজোঅ্যাক্টিভ অ্যামাইন রিলিজ হয়, যেমন হিস্টামিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। ওগুলো কি করে, ওগুলো হচ্ছে ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায় দেয়। এজ এ রেজাল্ট হচ্ছে ইনফ্লামেটরি সেল গুলো মানে আরো বেশি বেশি আসে, মানে এই ইনজুর্ড সাইটটাতে চলে আসে। হুম, এই তো দেন হচ্ছে ভাইয়া ম্যাক্রো। চলে আসে, টিপিক্যাল সাইন সিম্পটমস অফ ইনফ্লামেশন হয়, শেষ। মানে জি জি। এখানে তাহলে আমার দেন দুটো হচ্ছে কথা, 2 থেকে 3 দিন জি প্রথমে প্লেটলেট প্লাক ফর্মেশন হলো, তারপর প্লেটলেট থেকে যে ফ্যাক্টর গুলো, সেই ফ্যাক্টর গুলো অন্য অন্য ইনফ্লামেটরি সেল এনে টিপিক্যাল সাইন সেলকে নিয়ে আসে এবং সবাই মিলে টিপিক্যাল সাইন সিম্পটমস অফ ইনফ্লামেশন করে, এই তো আমার ইনফ্লামেশন, তাই তো? জি ভাইয়া। আচ্ছা এবার জি। আসুন প্রলিফারেশন। ভাই আরেকটু একটু এখন হচ্ছে মানে ভাইয়া মানে বুঝতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ ভাই আরেকবার আরেকটু বলতে বলতেছে ভাইয়া। বলেন, অন্য কেউ একজন বলেন। টপিক ভাই আপনি বলেন। আচ্ছা প্রথমে হচ্ছে ইনফ্লামেটরি ফেজ, আমি এই হেমোস্ট্যাটিক এর ডিস্ট্রাকটিভ বাদ, 3টা ফেজ, ইনফ্লামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ, রিমডেলিং ফেজ। ইনফ্লামেটরি ফেজের সম্পর্কে আমি জানবো 4টা কথা। প্রথম কথা, ইনফ্লামেটরি ফেজ ডিউরেশন, সাথে সাথে শুরু হয় 2 থেকে 3 দিন পর্যন্ত থাকে 2 থেকে 3 ইনফ্লামেটরি দিন। ফেজ। জি ভাই। 2 ইনফ্লামেটরি ফেজের ইভেন্টস, প্রথম ইভেন্ট কি, প্রথম ইভেন্ট ব্লিডিং বন্ধ করা। ব্লিডিং বন্ধ করার কাজ কে করে, ব্লিডিং বন্ধ করার কাজ করে প্লেটলেট, প্লেটলেট এসে প্লেটলেট প্লাগ ফর্মেশন হয়ে ব্লিডিংটা বন্ধ করে দেয়, 1। 2
এখানে ইনফ্লামেশনের জন্য ইনফ্লামেটরি সেল, ট্রেডিশনাল যে ইনফ্লামেটরি সেল সেগুলোকে ডেকে আনা। এই কাজ কে করে? প্লেটলেট থেকে কিছু ফ্যাক্টরস রিলিজ হয়, সেই ফ্যাক্টরস গুলো অন্যান্য ইনফ্লামেটরি সেলগুলোকে নিয়ে আসে, যেমন লিউকোসাইট এবং ম্যাক্রোফেজ এদেরকে নিয়ে আসে। 2 3 Right. নাম্বার কাজ লোকাল আমার ভাস্কুলার মানে লোকাল সাইন সিম্পটম অ্যান্ড ইনফ্লামেশন। এই প্লেটলেট এবং এই ইনফ্লামেটরি সেল এরা সবাই মিলে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে, ঠিক আছে? তাদের মাধ্যমে একসাথে লোকাল সাইন সিম্পটমস অফ ইনফ্লামেশন গুলো তৈরি হয়, ঠিক আছে? লোকাল সাইন সিম্পটম অফ ইনফ্লামেশন কি? এই যে ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়া, তারপর হচ্ছে ডিভাইটালাইজ টিস্যু সরিয়ে নিয়ে যাওয়া, ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটি বাড়ানো, মানে ওভারঅল হিলিং এর কাজকর্ম শুরু করা, ওভারঅল টিপিক্যাল ইনফ্লামেশন করে। তো ডিউরেশন, প্লেটলেট প্লাক ফর্মেশন, বাইরের টিস্যু আনা এবং লোকাল ইনফ্লামেশন হওয়া, এই 4টা জিনিস হয় ইনফ্লামেটরি ফেজে প্রথম 2 থেকে 3 দিন, তাই তো? জি ভাই। Okay. জি Proliferative ভাইয়া। জি এখন হচ্ছে ভাই প্রলিফারেটিভ ফেজ। তো প্রলিফারেটিভ ফেজে মেইনলি হচ্ছে কাজ করে হচ্ছে ফাইব্রোব্লাস্ট। এখন হচ্ছে ভাই প্রলিফারেটিভ ফেজে কি হয়, এটা ডিউরেশনটা বলছে 3rd ডে থেকে 3rd উইক পর্যন্ত। জি 3rd ডে থেকে 3rd উইক। এখানে কি হয়, এখানে হচ্ছে ফাইব্রোব্লাস্টিক অ্যাক্টিভিটি হয়, এটার সাথে হচ্ছে কিছু কোলাজেন তৈরি হয়, দেন হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি হয়, নতুন ভেসেল ফর্ম হয়, দেন হচ্ছে রিএপিথেলাইজেশন হয়। এই কাজগুলো হচ্ছে মানে প্রলিফারেশন, মানে সবকিছু প্রলিফারেশন হচ্ছে প্রলিফারেটিভ ফেজে। হুম এখন হচ্ছে ভাইয়া, এখানে একটা কথা বলছে, এটা অপশনে ছিল যে ফাইব্রোব্লাস্ট রিকোয়ার ভিটামিন সি টু প্রোডিউস কোলাজেন। obviously দেন হচ্ছে ভাইয়া এখন বলছে যে নতুন যে টিস্যুটা ফর্মেটেড গ্রানুলেশন টিস্যু, সেগুলো এটা জানি আমরা। দেন হচ্ছে এখন হচ্ছে ভাই এই যে প্রলিফারেটিভ ফেজে ফাইব্রোব্লাস্ট ফর্ম হচ্ছে, ফাইব্রোব্লাস্টের মেন কাজ হচ্ছে যে ভিটামিন সি সাহায্যে হচ্ছে আমাদের কোলাজেন তৈরি করা। তো এখানে প্রলিফারেটিভ ফেজে যে কোলাজেনটা ডিপোজিট হচ্ছে বা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কোলাজেন টাইপ 3। তো ওই কোলাজেনটা ডিপোজিট হচ্ছে ওই ইনজুর্ড সাইটটাতে, প্লাস হচ্ছে আমাদের ইনজুরি উন্ডের যে উন্ডটা, যেটা উন্ড সাইডটা ওটা গ্র্যাজুয়ালি হচ্ছে কন্ট্রাক্ট করে যাচ্ছে। এজ এ রেজাল্ট হচ্ছে উন্ডের যে হোল সারফেস এরিয়াটা আছে সেটা হচ্ছে আস্তে আস্তে কমে আসতেছে। ওই কথাটাই বলছে আর কি এখানে, এটা হচ্ছে 3rd উইক পর্যন্ত এই কাজটা হচ্ছে। ওকে, মানে এখানে হিলিংটা হচ্ছে ফার্দার, বাকি ইনফ্লামেশন জি ভাইয়া। সেলগুলো চলে গিয়ে এখন ফাইব্রোব্লাস্ট আছে, ফাইব্রোব্লাস্ট। আচ্ছা আমরা ওইদিকে যাচ্ছি, দুই তিনটা জিনিস দেখবো, কিছু ফাইব্রোব্লাস্টের ছবি দেখবো, কিছু টাইপ 3 কোলাজেন এবং টাইপ 1 কোলাজেন, এবং এই দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখবো। আচ্ছা, মূলত এখানে বিভিন্ন জিনিসপত্র, ফাইব্রোব্লাস্ট বিভিন্ন জিনিসপত্র তৈরি করছে এবং ফাইব্রোব্লাস্ট করে টাইপ 3 কোলাজেনটা তৈরি করে। হ্যাঁ, তারপর বলেন। দেন ভাই রিমডেলিং ফেজে জাস্ট হচ্ছে মানে রিপ্লেস হবে, ওই যে টাইপ 3 কোলাজেন গুলো যে ডিপোজিট হয়েছিল এগুলো টাইপ 1 কোলাজেন দিয়ে রিপ্লেস হবে আনটিল টাইপ 1 যে প্রিটেমেন্ট 4 শেষ পর্যন্ত টাইপ 1 প্রিটেমেন্ট থাকবে জি 4:1। জি ভাই, জি আচ্ছা 4:1 থাকবে। along the line of tension, decreasing wound vascularity and wound contraction to myofibroblast activity. The maturation of collagen leads to increased tensile strength in the wound. এইটাও একটু দরকার, কোন একটা স্টেমের মধ্যে এটা দেখছিলাম। The wound which is জি জি maximal at 12 3 মাসের মাথায় এটা 80% স্ট্রেংথ আসে, ইনজুরি স্ট্রেংথ থেকে এর থেকে বেশি আর তার পক্ষে আসা সম্ভব না, ঠিক আছে? মানে এর থেকে বেশি আসতে ওভার ইয়ার্স, মানে মোটামুটি 80% আসলে আমি ম্যাক্সিমাল টেনশন ম্যাক্সিমাল হিলিং ধরে নিব, এই তো। আচ্ছা, 2-3টা ছবি একটু দেখে নিই, ছোটবেলার হিস্টোলজির ভাই, ছবি। এখানে একটা বক্স ছিল ওই পাশে, যেটা হচ্ছে আপনার দেখাইছে যে কোথায় প্রাইমারি ইন্টেনশন হবে, কোনটা মানে সেকেন্ডারি ইন্টেনশন হবে। এটা তো আমরা জানি, এই- এটা জানি না। আচ্ছা, এই 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 এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আমরা কিছু টার্ম ইউজ করি, ঠিক আছে? এটা আমি গত কয়েকদিন আগে পড়ার সময়, মানে আমার সেকেন্ড পার্টে পড়ার সময় তখন দেখলাম, আমরা কমন টার্ম কি ইউজ করি। উন্ড হিলিং এর 3টা টার্ম আছে, ঠিক আছে? উন্ড হিলিং এর 3টা টার্ম আছে, ঠিক আছে? একটা হচ্ছে এই যে উন্ড হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, উন্ড হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন, উন্ড হিলিং বাই টারশিয়ারি ইন্টেনশন। আমরা এই টারশিয়ারি ইন্টেনশনের টার্মটা কি ইউজ করি নাকি করি না? না, করি না ভাইয়া, ডিলেট প্রাইমারি বলি। ডিলেট প্রাইমারি বলবো। দেখেন, উন্ড ক্লোজার আর উন্ড হিলিং দুইটাকে ওভারল্যাপ করে ফেললে সমস্যা। উন্ড ক্লোজার there are 3 terms: primary wound closure, delayed primary wound closure, secondary wound closure, তিনটা এন্টিটি। কিন্তু wound closure করব, সেখানে woundটা যে হিল হলো, ঠিক আছে, সেইখানে হচ্ছে 3টা মানে আমি সে wound primarily ক্লোজ করে দিয়েছি, ঠিক আছে? প্রাইমারি ক্লোজার করেছি, সেখানে woundটা ক্লোজ হচ্ছে, wound healing হচ্ছে বাই প্রাইমারি ইন্টেনশন।
ডিলেড প্রাইমারি ক্লোজ করেছি, ডিলেড প্রাইমারি ক্লোজ করেছি, ঠিক আছে, সেখানে উন্ড হিলিং হচ্ছে বাই টার্সিয়ারি ইন্টেনশন। আর সেকেন্ডারি ক্লোজার বলে আসলে কোনো টার্ম নাই, ঠিক আছে। সেকেন্ডারি ক্লোজার আমরা যেটা করি, ঠিক আছে, ওইটা আসলে না, কিছু ধরেন একটা উন্ড আছে, ছোট উন্ড, ঠিক আছে, আপনি হাত দিলেন না, রেখে দিলেন, সে নিজেই আস্তে আস্তে হিল হয়ে ঠিক হয়ে গেল, সেটা হচ্ছে উন্ড হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন। বুঝতে পারছি আমি কথাটা? জি ভাইয়া। আমরা যে ইনভেরিয়েবলি সেকেন্ডারি ক্লোজার বলি, হ্যাঁ হ্যাঁ, মানে এটা সেকেন্ডারি ক্লোজার, ওই ওর কোনো টার্ম আসলে কোনো বইয়ে নেই, ঠিক আছে। আপনি উন্ড ক্যান ওটা বি, আসলে ডিলেড প্রাইমারি ক্লোজার হবে না। ওটা অ্যাকচুয়ালি ডিলেট প্রাইমারি, আপনি 14 দিন পরে করলে ওটা ডিলেট প্রাইমারি ক্লোজারই করছেন। সেকেন্ডারি ক্লোজার বলে টার্ম মানে আমরা ভাই এই যে এমনি, তাহলে আমরা যে টার্মটা মাঝে মাঝে মানে ইউজ করি যে ইভেন হ্যাঁ আমরা সেকেন্ডারি দিয়ে পুরনো দাও, স্যাররাও তাহলে বলে এটা আসলে সেকেন্ডারি গ্রামাটিক্যালি আসলে ঠিক নেই না। গ্রামাটিক্যালি এক্স্যাক্টলি, মানে কোনো মেজর মিস্টেক না, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এটা ধরেন আপনি ডিলে, আমরা ট্রেডিশনালি ডিলেট প্রাইমারি ক্লোজার কোনটাকে বলি, যে 3 দিনের পরে করলে ডিলেট প্রাইমারি ক্লোজার, তাই না? 3 to 7 days। 7 দিনের পরে করলেও ডিলেট প্রাইমারি ক্লোজার, 14 দিনের পরে করলে সেকেন্ডারি। না, 21 আমরা দিন তো পরে করছি। ধরেন এরকম ছিল, উন্ড ছিল, ইনফেকশন হয়েছে, করতে পারি নাই, 21 দিন পর ইনফেকশন ঠিক হওয়ার পর করছে, তখন কি হবে? ওটা মানে আমি যেটা জানি প্রাইমারি ভাই বাদে বাকি সবগুলি হচ্ছে ডিলেট প্রাইমারি ক্লোজার। যে একটা তো প্রাইমারি ক্লোজার ভাই, আর হ্যাঁ, ডিলেড প্রাইমারি জানি যে 3 to 7 days, আর একটা কি বলি সেকেন্ডারি। সেকেন্ডারি আগের স্যাররা বলতো, কিন্তু এই বেল ল্যাবের 26 এবং 27 এডিশনের কোথাও, ঠিক আছে, সেকেন্ডারি ক্লোজার টার্মটা ইউজ করা হয়নি। সেকেন্ডারি ক্লোজার আচ্ছা, বলে কিছু না, মানে আপনি প্রাইমারিলি ক্লোজ করছেন একটা গ্রুপ, প্রাইমারি ক্লোজ করা যাচ্ছে না, টিস্যু ফার্দার হিল হলে, হেলদি হলে, ইনফেকশন ফ্রি হলে সেকেন্ড ক্লোজ করা হচ্ছে, সেটা হচ্ছে ডিলেড প্রাইমারি ক্লোজার, ডিলেড প্রাইমারি। ডিলেড আর প্রাইমারি। ভাই ইন্টেনশন আর তাহলে তিন second- ধরনের না? আর হিলিং এর ক্ষেত্রে প্রাইমারি ক্লোজ করছি, হিলিং উইল বি বাই প্রাইমারি ইন্টেনশন। ডিলেড প্রাইমারি ক্লোজ করছি, ঠিক আছে, হিলিং উইল বি বাই টার্সিয়ারি ইন্টেনশন। আর কিছু করছি না, রেখে দিচ্ছি, ঠিক আছে, নিজে নিজেই ঘাস শুকাচ্ছে, ঠিক আছে, সেখানে হিলিং উইল বি বাই সেকেন্ডারি ইন্টেনশন, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। এনিওয়েজ, এমনিতে এটা তো আমরা জানি। আচ্ছা, দুইটা কোলাজেনের তাহলে ক্লোজার হচ্ছে 2 ধরনের আর হিলিং হচ্ছে 3 ধরনের। না, তবে এই যে সেকেন্ডারি ক্লোজার বলবে কি না, স্পেশালি ইশফাক ভাই আপনাকে বলছি, আপনার এক্সামিনার কোন শব্দটা শুনতে চায় এটা দেখে নেবেন। মানে স্যাররা কিন্তু এই যে পরীক্ষার সময় শব্দ কি ইউজ করছেন সেটা দিয়ে স্যার কিন্তু জাজ করে নেবেন আপনি কোন কোন বই পড়েছেন, কোন কোন বই পড়েন। রাইট রাইট, হ্যাঁ বুঝতে পারছি আমি কথাটা? তো রাইট, না আপনার ঠিক আছে ভাই। আবার কিছু পুরনো স্যারদের কিছু পুরনো শব্দ পছন্দ আছে, সেই ধরনেরও কিছু ব্যাপার আছে। আমাদের মীর মোহাম্মদ স্যার, হ্যাঁ, তিনি মারা গেছেন আল্লাহ, কিন্তু উনি কিন্তু এই যে উন্ড হিলিং এ প্রাইমারি, ডিলেট প্রাইমারি, সেকেন্ডারি ক্লোজারটা সিনিয়র কিছু স্যাররাও ইউজ করতেন। তো আগের বইগুলোতে হয়তো ছিল, আমি জানি না, আমি তো ওইগুলো দেখিনি। কিন্তু আমার বেলিলাভে সেকেন্ডারি ক্লোজার বলে কোনো টার্ম ইউজ করে নাই, প্রাইমারি এবং ডিলেট প্রাইমারি ক্লোজার। তবে যদি হ্যাঁ তাহলে তো বললাম যে মানে ক্লোজার তাহলে দুইটা ভাই, তাহলে প্রাইমারি আর ডিলেড প্রাইমারি ক্লোজার, আর ইন্টেনশন বললে তিনটা ইন্টেনশন, এই তো? জি জি, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি, ওকে। এক্স্যাক্টলি। যদি আমরা এখন আসি হচ্ছে ইয়াতে টাইপ ভাই 1, ফাইব্রোব্লাস্ট, জি ফাইব্রোব্লাস্ট দেখো। ফাইব্রোব্লাস্ট দেখবো, আর টাইপ 1 আর কোলাজেন, আর টাইপ 2 টাইপ 3 কোলাজেনটা একটু দেখে নেন। এই কোলাজেন জিনিসটা কি? এটা কানেকটিভ টিস্যু, এই ইরেগুলার মানে ইরেগুলার আমার ডেন্স। বডিতে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস। কোলাজেন জিনিসটা কি? তাহলে প্রোটিন। প্রোটিন। প্রোটিন কোনো কনফিউশন? না ভাইয়া, প্রোটিন জিনিসটা তৈরি হয় কিভাবে? সেলের ভিতরে কিছু অ্যামিনো অ্যাসিড আছে, ওই অ্যামিনো অ্যাসিড গুলোকে পাশাপাশি সাজাইলে তো সেটা প্রোটিন হয়ে যায়, নাকি না? জি ভাইয়া। আর তো কোনো ঝামেলার কিছু নাই, ঠিক আছে। এই যে এরকম একটা টাইপ 1 কোলাজেনের ছবি আমরা, পলিমার্স অফ অ্যামিনো অ্যাসিড হচ্ছে আপনার। এক্স্যাক্টলি, পলিমার্স অফ অ্যামিনো অ্যাসিড। এই যে এরকম একটা কিছু, দিস ইজ কোলাজেন, দিস ইজ কোলাজেন, দিস ইজ কোলাজেন, টাইপ 1 কোলাজেন, দিস ইজ কোলাজেন। এই আমার সেলের ভিতরে, ওই রাইবোজোমের ভিতরে এরকম কিছু প্রোটিন অ্যারেঞ্জমেন্ট করে দিবে, এই প্রোটিনটা পরে গিয়ে চলে যাবে। আমরা কেন দেখছিলাম কয়েকটা শব্দ এখানে টার্মস ইউজ করেছে, ঠিক আছে, যেটা একটু আমরা এই জায়গাটা একটু ফোকাস করতে যাচ্ছি। এই জিনিসগুলো পরে অন্যান্য জায়গায় লাগার কথা। এমনি বেসিক সায়েন্সের পথে চলতে ফিরতে আমরা, মানে আমাদের এক সমস্যা হয়, অ্যানাটমিতে তো অনেক সময় দেওয়া হয়, কিন্তু হিস্টোলজিতে তো আমরা একটু দুর্বল থেকে যাই আন্ডারগ্রেডে থাকতে, বুঝছেন, একটা ছবি এঁকে চলে আসে, কিন্তু হিস্টোলজি অ্যানাটমির মধ্যে সবচেয়ে জরুরি। এনিওয়েজ, যদি এদিকে আসে আমরা জানি হয়তো, কিন্তু এই যে আমরা এমনি যে কোনো যে কোনো
মানে টিস্যুর মধ্যে, টিস্যু যে কম্পোজিশন অফ টিস্যু, ঠিক আছে, টিস্যুর মধ্যে কি কি থাকে, যে কোনো ধরেন আমি লিভার নিলাম, লিভারের ভিতরে কি আছে, সেলুলার কম্পোনেন্ট থাকবে আর হচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে কি আছে, কোলাজেন, ফাইবারস আর গ্রাউন্ড সাবস্টেন্স। কোলাজেন আছে, গ্রাউন্ড সাবস্টেন্স আছে, যে কোনো, এটা ইউনিভার্সাল। সেল আর ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মধ্যে কোলাজেন আর এই যে মানে সরি কোলাজেন না, ফাইবারস আর এই কোলাজেন ফাইবারস আর হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স। এখন গ্রাউন্ড সাবস্টেন্স বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা টার্ম পাবেন, গ্লাইকোজ, অ্যামাইনো, গ্লাইকেন, আর একটা হচ্ছে প্রোটিওগ্লাইকেন। আচ্ছা গ্লাইকোজ মানে কি, এটা কার্বোহাইড্রেট, গ্লুকোজ না প্রোটিন? কার্বোহাইড্রেট। গ্লাইকোজ। অ্যামাইনো মানে হচ্ছে প্রোটিন। মানে ধরেন দুইটা এরকম চিন্তা করেন যে দুইটা কার্বোহাইড্রেট মধ্যখানে একটা প্রোটিন, এটা হচ্ছে গ্লাইকোজ, অ্যামাইনো, গ্লাইকেন। দুইটা কার্বোহাইড্রেট মলিকিউলের মধ্যে একটা প্রোটিন মলিকিউল। আচ্ছা আর প্রোটিওগ্লাইকেন জিনিসটা কি? এটা প্রোটিন আর কার্বোহাইড্রেট। প্রোটিনের মধ্যে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। এক্স্যাক্টলি। এখন কাহিনীগুলি কি আসলে, যে গ্লাইকোজ, অ্যামাইনো, গ্লাইকেন আর প্রোটিওগ্লাইকেন শব্দ দুটার মধ্যে এত কাহিনী হওয়ার একটাই মাত্র কারণ, আমার সেলের ওয়ালটা কি দিয়ে তৈরি ভাই? লিপিড দিয়ে তৈরি না? জি সেলের ওয়ালটা লিপিড দিয়ে তৈরি। সেলের ওয়াল, আচ্ছা আমরা ওইদিকে না, যে ওইদিকে গেলে আসলে ফসফোবাইলিপিড, সেলের ভিতরে অনেক ফসফোলিপিড বাইলেয়ার, হ্যাঁ লিপিড, ফসফোলিপিড লিপিডটাতে বাইলেয়ার। প্রোটিন জিনিসটা সরাসরি লাগতে পারে না নেগেটিভলি চার্জ থাকার কারণে, কিন্তু কার্বোহাইড্রেটটা লিপিডের ওয়ালের সাথে লাগতে পারে। তো এই ধরনের কিছু ব্যাপার ওইদিকে গেলে আসলে ওইদিকে লম্বা সময় বাদ দিয়ে যাবে। বায়োকেমিস্ট্রিতে ঢুকলে যদি কখনো বায়োকেমিস্ট্রির সময় হয় তখন আমরা ওই দিক নিয়ে ঢুক দিব, কিন্তু আমরা এই পড়ি, এই মানে মূল কথা হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স মানে এটা। এখন একটু চিন্তা করে দেখুন, মানে যে কারণে আমি বলছি আমরা উন্ডটাকে হিল করছি, আমরা যদি প্যাথোলজির দিকে তাকাই উন্ড হিল হচ্ছে, তাই না? উন্ড হিল হওয়ার সময় কি করতে হবে, আমার এই যে নতুন যে সেল এসেছিল, ইনফ্লামেটরি সেল এসেছিল, তারা ওই জায়গাটুকুকে সবগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যাচ্ছে। এখন সেখানে এসেছে ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট এসে যেই জায়গায় ডেফিসিয়েন্সি অনুযায়ী সে নতুন জিনিসপত্র তৈরি করতে হবে। তো সেল তৈরি করা থেকেও তার কাজ হচ্ছে এই যে কোলাজেন গুলোকে তৈরি করা, আর এই যে গ্রাউন্ড সাবস্টেন্স দ্যাট ইজ গ্লাইকোজ, তার ভিতরকার কিছু গ্লুকোজ, কিছু অ্যামাইনো অ্যাসিড মিলে এবং সে এই যে গ্লাইকোজ, অ্যামাইনো, গ্লাইকেন্স, প্রোটিওগ্লাইকেন্স এগুলো তৈরি করতে হবে, করতে থাকবে। এবং অবভিয়াসলি এই কাজগুলো করার জন্য তার প্রচুর নারিশমেন্ট দরকার হবে, অ্যাঞ্জিওজেনেসিস করতে হবে। আচ্ছা আমরা যেটা দেখছিলাম, দিস ইজ টাইপ 1 কোলাজেন এন্ড দিস ইজ টাইপ 3 কোলাজেন। প্রথমে তো টাইপ 3 হচ্ছে ভাই, ওখান থেকে টাইপ 1 এ আসছে। মানে আমরা তো টাইপ 1 আর টাইপ 3 এর মধ্যে সবসময় শুধু ওই যে প্লেসমেন্ট এন্ড পজিশন নিয়েই তো সবসময় কথা বলে এসেছি। দেখেন এই যে টাইপ 1টা কোথায় ছিল, এই যে বোনে থাকে আর টাইপ 2 কার্টিলেজে। তো সব কার্টিলেজে না, খালি ইলাস্টিক কার্টিলেজ আর এই যে ডার্মিসে স্কিনের ডার্মিসে বোন, লিগামেন্ট, টেন্ডন। whereas টাইপ 3 হচ্ছে ব্লাড ভেসেল, ইন্টেস্টাইন, ডার্মিসেও থাকে, ঠিক আছে? তো বোন, লিগামেন্ট, টেন্ডন এগুলোতে হচ্ছে টাইপ 1, আর হচ্ছে ব্লাড ভেসেল, ইন্টেস্টাইন এগুলোতে টাইপ 3, ঠিক আছে? এখন আমরা এই যে উন্ড হিলিং এ এই যে টাইপ 3 ডার্মিসের মধ্যে টাইপ 1 ও আছে, টাইপ 3 ও আছে, তাই না? আমরা বোন হিলিং এর সময় কিন্তু এই যে টাইপ অন্য কোনো টাইপ নিয়ে কোনো কথা বলিনি। বোন হিলিং এর জন্য বলেছি আমরা টাইপ 1 কোলাজেন শেষ। টাইপ 1 সাবডিভিশন আছে কিন্তু মূলত টাইপ 1, ঠিক আছে? কিন্তু এইখানে এই যে এখন আমার উন্ড হিল করছে, ভিতরের যে ইয়াগুলো আছে দ্যাট ইজ আমার ভিতরের যে সফট টিস্যু বড় গর্ত হয়ে গিয়েছে, ঠিক আছে? সেই জায়গাগুলোতে কিন্তু টাইপ 1 এবং টাইপ 3 এর ব্যাপার আসবে না, কিন্তু এই শুধুমাত্র স্কিনের এই জায়গাতে টাইপ 1 এবং টাইপ 3 এর কোলাজেনের ইস্যু আসবে। এখন দাঁড়ান, কম্পোজিশন এদিকে না, মূল একটা ডিফারেন্স ছিল, ওটা বুঝতে পেরেছি, জানি পড়েছিলাম। মানে মূল কথা হচ্ছে দুইটা হিসাবে আপনার আলাদা, একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড কম্পোজিশনে তো আলাদা দুইটা, আর দ্বিতীয় যেটা কোথায় 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 না এটা না। দ্বিতীয় সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টের দিক থেকে টাইপ 1টা ইজ মোর ওয়েভি এবং টাইপ 3টা মোর শর্ট এবং কন্ট্রাক্টেড, এরকম একটা ব্যাপার থাকে। কি আছে না এটা না,
দাঁড়ান একটা জিনিস সার্চ করে দেখি। না পেলে বেশি ওয়ান ভাইয়া ইমেজেস এর মধ্যে গেলেও মনে হয় অনেক কিছু পাবেন, ওরকম চার্ট দেয়া থাকে অনেক মানে সময় আপনি যে শুধু এই জিনিসটা মনে রাখেন, ঠিক আছে? এই যে টাইপ 1 কোলাজেন প্রাইমারিলি যেটা তৈরি হয়, ঠিক আছে? এটা এই যে স্ট্রেংথটা দেয়, whereas টাইপ 3 টা ফ্লেক্সিবিলিটিটা দেয়। আচ্ছা আচ্ছা, ফ্লেক্সিবিলিটি থাকলে স্কিন কন্ট্রাক্ট বেশি হবে নাকি ফ্লেক্সিবিলিটি না থাকলে স্কিন কন্ট্রাক্ট বেশি হবে, একটু বলেন তো। না থাকলে স্কিন কন্ট্রাক্ট বেশি হবে। আরেকবার একটু চিন্তা করে দেখেন আপনার থাকলে ফ্লেক্সিবল হইলে কন্ট্রাকশন বেশি হবে। কন্ট্যাক্ট করবে না। এটা হুম কি বোঝা যাচ্ছে ভাই? ফ্লেক্সিবল যেটার মধ্যে ফ্লেক্সিবিলিটি কম সেটার কিন্তু কন্ট্রাক্টাইল স্ট্রেংথ কম, যেটার মধ্যে ফ্লেক্সিবিলিটি বেশি, ঠিক আছে, সেটা কিন্তু কন্ট্রাক্টাইল স্ট্রেংথও বেশি। তো টাইপ 3 কোলাজেনটা, ঠিক আছে, এটার মধ্যে কিন্তু কন্ট্রাক্টাইল স্ট্রেংথ বেশি, whereas টাইপ 1 কোলাজেনটা এটার মধ্যে কিন্তু মানে রিজিডিটি বা মানে এই যে টেনসাইল স্ট্রেংথ বেশি। কেন? হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, বুঝতে পারছি ভাই। এদিকে আসেন। প্রথমে তৈরি হয় হচ্ছে যে টাইপ 3 কোলাজেন, ঠিক আছে, সেটা ইভেন্চুয়ালি পরে লেংথের একটা ইস্যু ছিল, লেংথের দাঁড়ান, লেংথ এবং ওয়েভিনেসের একটা ইস্যু ছিল। টাইপ 1 কোলাজেন থেকে টাইপ 3 কোলাজেন থেকে টাইপ 1 কোলাজেনটা শর্ট, ভাই ভুলে গেছি ভাই, এগুলি মন নাই, ওইদিকে যাই না এখন, ঠিক আছে, আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি, ঠিক আছে। আচ্ছা নিউজ উন হিলিং এ ফিরে আসি। উন হিলিংটা পড়া হয়েছে ভাই, থ্যাংক ইউ ভাই, পাবল ভাই থ্যাংক ইউ, এটা নিয়ে অনেকদিন ধরে এই পড়ে আলসামি পড়তে ইচ্ছা করে না, আপনি পড়া দিয়েছেন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মোটামুটি উন হিলিংটা হয়েছে সবার, আমরা কি কোয়েশ্চেন ফিরে যাবো ভাই? জি ভাইয়া, জি, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ পাবেল। আপু আর বলা লাগবে না। আপা থ্যাংক ইউ দিচ্ছেন, তাহলে পৌঁছে আপাই বলেন, আনসার বলেন তাহলে। এই যে আমি বলছিলাম ভাইয়া, আমি বলছিলাম তো আমরা তো 2 থেকে 3 দিন, 3 দিনের পর 3 দিন থেকে 3 মাস তো একদম না, স্পেসিফিক এ করে হবে না। এ বাদ দেই। ভাইয়া ইস্যু হবে মনে হয়। হতে পারে ভিটামিন সি ডিফিসিয়েন্সি। আচ্ছা, ম্যাক্রোফেজ ডাজ নট কজ নুন কন্ট্রাকশন সেকেন্ড মান্থে 95%, আমরা এটা যেটা বলছি 3 মাসে 80% হবে 3 3 মাসে মাস পরে। আমরা তো ভাই 80% পর্যন্ত হ্যাঁ। ইনফ্লামেশন তো আমরা সাথে সাথে পড়ছি, ঠিক আছে। ও ইনফ্ল্যামেটরি তাহলে তো 2 থেকে হবে 3 দিন। ইনকমপ্লিটলি সিনথেসাইজ করতে পারবে না ভিটামিন সি ডেফিসিয়েন্সি। প্রথমে তো আপনার ইনফ্ল্যামেশন। জি, ওকে থ্যাংক ইউ, তাহলে ভাই ভালো পড়াইছেন। ওকে, সামনে আসেন।